মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি, তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি। তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি। মুহূর্ত মন্ডলের পেটে চলে যাচ্ছে। হ্যাঁ, জ্যাঠাক বিশাখালী যাওয়ার জন্য মন্ডল সাহেব গোলামেকদের খবর পাঠিয়েছে, বুঝতে পেরেছিস? হায় হায় হায়, তুই কি করছু? কে রে মোহর মন্ডলের পেটে যাবে কিসের জন্য? হ্যাঁ, মন্ডল এসে দখল করার আগেই যদি মোহরগুলান সবার মধ্যে ভাগাভাগি করে দিত তাহলে প্রথম মন্ডল এসে সেটা পাইতো না। একবার ভাবে দেই যাও, মন্ডল সাহেবের কথা একবার ভাবি যাও। তোমার এইসব ব্যবহারে মন্ডল সাহেব তো হাত ফেল করার জোগাড় হয়ে গেছে। আচ্ছা না, তার কথা নয় বাদই দিলাম, তুমি রওশনের কথা মতো গোলামে পিস্তল দিয়ে গুলি মারবার চাইছো। হ্যাঁ, সেই সাংটাটা কিরম হিট খাইছে একবার ভাবি যাও। আবার প্রেম করো। তোমার বৌমা কিন্তু একটা ফাইন বুদ্ধি বাইর করেছে। ওই মন্ডল আসার আগে যদি আমরা মোহরগুলো ভাগ বাটোয়ারা করে নেই নিজেদের মধ্যে, তাহলে মন্ডল ওই মোহরের কোনো হদিসে করা পারবি না। এবার তুই যদি আমার কথা না শুনে বাড়ি থেকে চলে যাইস, তাহলে কিন্তু জীবনের মনে যাওয়া লাগবে। তো কি কয় আমি কি তোকে রাস্তায় বসে কান্দি নাকি? আপনার কাছ থেকে আমি ঠিকানাটা জানিছি, এই কথাটা যেন ঘুণাক্ষরেও কেউ জানবেন না পারে, কোনোভাবেই যেন লিক আউট না হয়, তাহলে পরে কিন্তু আমার সমস্যা আসে, বুঝছে? কিসের সমস্যা? হ্যাঁ, এখন ঠিকানা তার জন্য আবার সমস্যা কি? ওরে ভাই, সমস্যা থাকতেই পারে, তুমি না করলি হলো। এই ডাক্তার সরো তো, আমাকে যাবে তো। আপনি আমার শ্বশুরে কন যে আমার জমিটা ভাগ করে দিক, আমার অংশ আমি রাতারাতি বেচে কস্তুরীর জন্য ঘোড়া কিনে নিয়ে আসি। আপনি তো জানেন চাচা, আমি কস্তুরীর জন্য আমি সব করবার পারি। ওই যে আপনাদের রঞ্জু, ওই রঞ্জু আমার পৈতৃক সম্পত্তি ওই দখল করার ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ, আপনার কাছে বিচারটা দিলাম, পারলে বিচার করেন। গুরুদাসের বউ তো আরেক কিচ্ছা করে বেড়াচ্ছে। মা, কি কিচ্ছা বাবা? সে কওয়া ধরেছে তার ভাই প্রেমানন্দ নাকি মোহরের ঘড়িটা পায়া তোমাকে দিয়ে চলে গেছে। সে তোমাকে উদ্ধার করবি সেই কথা কয়া বেড়াইছিল না, সেই কথার সাথে এখন এইডে মিলাচ্ছে। আমি আর তোমার কোনো কথা শুনবে চাই না, তুমি এখন যাও। কামটা যে সহজ সে কথা আমিও করছিলাম, জীবনে তো কোনোদিন কিছু করবার পারি নাই, এই একটা আবার চেষ্টা করে দেখি কঠিন কাজটাই করবার পারি কিনা। আচ্ছা, হঠাৎ করে তোমার মাথায় এই ভূত চাপলো কিসের জন্য কত? আমি বুঝে গেছি, এখানে থাকলে তোমার একদিন আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবি না। আর হঠাৎ করে না, আমি নিজের সাথে অনেক বুঝ পরামর্শ করে এই সিদ্ধান্ত নিছি। স্বামীর সংসারে থাইকে যদি আত্মহত্যাও করা লাগে সেটাও মঙ্গল। স্বামীর সংসার ত্যাগ করে আমি কলঙ্ক মাথায় নিবার চাই না ভাই। নারী জাতির পদে পদে কলঙ্ক, জানো তো।
কলঙ্ক যাতে না হয় সেই ব্যবস্থাও আছে নিবারানি। আমি হয়তো এত সাহস পেতাম না, আমার বন্ধু রুইতন আমাকে খুব সহজ একটা বুদ্ধি দিছে। সে আমাকে কয়ে দিছে তুমি নিবারানিক বিয়া করো। এসব তুমি কি কথা কও ভাই? এসব কথা শোনাও বাপ, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো দেখি, এসব তুমি কি কথা কও ভাই? ভাইয়ের মতো? ভাই তো না। আর যদি তুমি মরে যেতে, তোমার স্বামী বেঁচে থাকতো, তাহলে তোমার স্বামী হরিদাস বিয়ে না করে বসে থাকতো? আর তার সাথে যদি আমার বোন ওই সোনালিক বিয়ের প্রস্তাব দিয়ে হয়তো, সেটা কি পাপ হইতো? তাহলে আমি যদি তোমাকে বিয়ে করবার চাই, সেটা কিসের জন্য পাপ হবে তুমি কও? এই যে সাদা রঙের পতাকা তোমার গায়ে জড়ায় দেওয়া হয়েছে, সেটার সম্মান তোমার সারা জীবন রক্ষা করে চলা লাগবে, এই দাসখত তুমি কার কাছে দিছো কও? আমি তোমার কোনো কথা শুনবে চাই না ভাই। এই দুনিয়া সকলেই তোমার মতো কবি না। তুমি তো বাসন্তের কথাই সত্যি করে দিচ্ছ। আমি লজ্জায় মুখ দেখাবো ক্ষমা করে, তুমি এখন যাও। মা মা মা, রোজিমা থেকে চাকমা বাজে যাই। দরকার নাই বাবা, তোর রঞ্জু মামা একটা কামে যাচ্ছে। রঞ্জু মামা নিজে কইছে আমার চাকমা নিয়ে যাবি, আর কালকান্ডের দোকানে কি গোল্লা খাওয়াবি। খালি গোল্লা খাওয়ার লোভ, তাই না? একবার তো গোল্লা খাওয়ার লোভে সর্বনাশ করিসু। সে তো কাকা করেছে, জীবনে তুই একটু গোল্লা খাই না। যাই নে মা, মা যাই নে মা, যাই। ঠিক আছে যা, ঘর থেকে জামাটা নিয়ে আয়, গায়ে দিয়ে দে যা। দে গায়ে দিয়ে দি। মা আমি গায়ে দিতে পারি। আয় শোন, তো রঞ্জু মামাকে বিরক্ত করিস না স্যার। কি করবো কিছুতে বুঝে উঠতে পারতেছি না। আমি কিছুতেই বুঝতে পারতেছি না যে কস্তুরি করে ক্যাম্বা করে দুইজন বস করে ফেললে আপনি যে কোনো অ্যাকশন নেবেন সেটাও তো কস্তুরির জন্য সম্ভব হচ্ছে না মন্ডল সাহেব। ঠিকই কইছে। কস্তুরির হাতে পিস্তল দেখে বুঝছেন মন্ডল সাহেব, আমার বুকের মধ্যে ধক করে উঠলে। মনে মনে যে আশঙ্কা করেছিলাম সেইটাই তো ঘটে যাচ্ছে। কিন্তু ঘটনাগুলি যে এত তাড়াতাড়ি ঘটবি আমি তো স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, সেই আশঙ্কা তোর মনের মধ্যে হয়েছিল জন্যই তো তুই বালু ছাড়াই লাইর খাবার গেছিল। এই যে তুই কিন্তু ফাউল কথা করছিস, বুঝলো হান্নান? তুই মন্ডল সাহেব দেখতেছিস যে তার মন খারাপ হেনে বসে রয়েছে, তার সামনে তুই ফাউল করতেছিস কিসের জন্য? আর বালু ছাড়া আমি এমনি এমনি গেছি নাকি? খামাখাই গেছি। একটা মনের মধ্যে আশঙ্কা হয়েছিল একজন শিল্পী মানুষের হাতে পিস্তল উঠে পড়েছে, তো সেই শিল্পীর হাতের থেকে পিস্তল ছাড়ানোর জন্য একজন বড় উস্তাদ শিল্পীর ডাকতে গেছি, সে কি পতাকামে গেছি? ওরে সর্বনাশ, শিল্পী তোমার সেই জহুরুল ভাই, সে তো শুনতেছি বছর খানিক ধরে খালি আসতে এসে। এরপর তো আবার শুনেছিলাম যে তুই একদিন মুরগি জবাই করে বসেছিল। তুই কলম একের পর এক ফাউল করে খেলা শুরু করে দিল, কিন্তু এখন যদি আমি তোর ফাউলের বিপরীতে ফাউল করি তাহলে তো মাঠের টান বাড়া দেওয়া লাগবে নি। হে তক্কিটা কাছে শিল্পী জহুরুল ভাইয়ের নামে মুরগি জবাই করা হয়েছে। কোনোদিন একটা চড়ুই পাখি ধরা হয়েছে কিনা সেটা তুই জানিস নাকি মিথ্যা কথা বলে মন্ডল সাহেব? আমার মনে কয় কি জানিস, এই ফাউল খেলার জন্য দুজনেরই লাল কার্ড দিয়ে মাঠ থেকে বাইর করে দেওয়া দরকার। কোথায় তোরা আমার একটু পরামর্শ দিবি, সান্ত্বনা দিবি, আমি বাঁচি না আমার জ্বালা, মানে বাধাই দিবি। আমিও তো সেই কথাই করছিলাম মন্ডল সাহেব। রসন যে আমার ঘোরা কিনার কথা কইছিলি, তা আমার খালাতো ভাই লেকচারের ঠেলায় তো আমি আপনার কথাটা কবিরই ভাবতেছিনি। তুই আসলেই একটা কথা, সেই জন্যই মানছি তোর সামনে ঘোরা কিনার কথা কয়। কারে রসন তো আমি মান্নানের সামনে হাতি ঘোরা কিসের জন্য? একটা সামান্য বিলি কিনার কথাও কয়ে সাহস পায় না। শুনলেন মন্ডল সাহেব, শুনলেন? আবার কলো ফাউল কথা কইলে। আমি না হয় গাদা, কিন্তু রসন যে মন্ডল সাহেবের কাছেও যে কয়েছে ঘোরা কিনার কথা, তাহলে কি মন্ডল সাহেবও আমার মতো গাদা হয়ে গেল নাকি রে? এই 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 তোগারের কাছে আমি মাপ চাই। আসলে হচ্ছিস কি জানিস, তোরা দুজন হচ্ছিস অসুর। তোর হেনতে যা, আমাকে একা থাকবার দে, আমার একটু মুক্তি দে, শান্তিতে বসতে দে, যা। কেন মান্নান, তোর যে চলে যাবের কথা সেটাই কি তোর কানের মধ্যে যাচ্ছে না নাকি? খালি কি আমাকে একা করতে নাকি, তোর করতে না? এই হান্নান তুই যা, দেখি উনি চেল্লাই গিয়ে কি করে আসছেন একটু শুনি। যা। আমার মনে কয় তোর বাপের মাথায় গোলমাল হয়েছে,
নাহলে কিছু কইতে গেলেই ফস করে রাগে উঠবে কে? আমি কত সুন্দর করে কইবার গেলাম যে কস্তুরি একটা ঘোড়ার কথা কচ্ছে, একটা ঘোড়া কেনার ব্যবস্থা করো। সে কি করলো জানিস? থাক কব না, তখন বলবি যে তোর বাপের আমি শুধু বদনামি করি। না না চাচি, সেটা মনে করবো না নে। আপনি কোন আব্বা কি করেছে? তোর বাপ পারলি পরে রাগের চোটে লাভ দিয়ে সাতালে মাথা টাকায়। সে কইলো কি জানিস? আমাকে সকলে সে দাঁড় করাই গুলি করবে। কেন, তোর বাপ কি পাকিস্তানি মিলিটারি? হ্যাঁ, শুনেছে যে পাকিস্তানি মিলিটারিরা লাইন করে দাঁড় করিয়ে গুলি করতো। বুঝেছি, তালি মনে হয় আমার গুড়াটা কিনা হচ্ছে না স্যার। মন খারাপ করতেছিস কেন? রোশন তো চেষ্টা করতেছে। রোশন কয়েছে যে জমি বিক্রি করে হলেও তোর ঘোড়া কিনে দেবে, কিন্তু জমির অংশটাই তো দিচ্ছে না তোর বাপ। আচ্ছা চাচি, একটা কথা জিজ্ঞেস করি, আমার আম্মা যখন মরেছিল তখন আমি কতটুকুন? হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছিস কিসের জন্য? তুই তখন কতটুকু ছিলি? তুই তখন, আমার রওশন তখন হাঁটা চাওয়া, তুই তখন গেদা 6-7 মাসের হবি। তোর মায়ের বুকের দুধ খাইতিস। তো তোর মা মারা যাবার পর তুই গরুর দুধ মুখেই নিতিস না। তারপরে হলো কি, খিদায় তো কান্তিস। ওই পুতুল তখন গেদা, পুতুলের মায়ের দুধ খাওয়াই আনতাম। আমার মা কেবা করে মরেছিল চাচি? ওরে আল্লাহ, আমার কত কাজ পড়ে আছে, ভাত রান্না লাগবে না যাই। চিন্তা করে দেখে মান্নান, ওই মেয়ের জন্য আমি কি না করেছি। ওর মা যখন মারা যায় তখন আমার জোয়ান বয়স, আমি বিয়ে শাদী করলাম না। যে ওই মেয়েরে আমি সৎ মায়ের ঘরে মানুষ করতে চাই নাই, সেই মেয়ে আমারে কি প্রতিদানটা দিচ্ছে দেখ। বিয়ে আপনি এখনো করবে পারেন মন্ডল সাহেব, আপনি মনে করেন এখনো জুয়ে নিয়ে আসেন, কিন্তু কথা তো সেটা না। কথা হচ্ছে কস্তুরি যেটা করতেছে সেটা তো মোটেও ঠিক হচ্ছে না। আমার কি মনে হয় জানেন, এই চাষি আর রওশন মিলে গাছ মাছ খাওয়া আমার মনে হয় তাকে জাদুটোনা করে ফেলাইছে, বুঝলেন? জাদুটোনা যাই করুক, তার থেকে মুক্তির কি পথ আছে সেইটে মান্নান। এই মেয়ের ঝামেলার জন্য আমার ওদিকে যে বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তোর ওই খালাতো ভাইয়ের সারি সুরি পাঠে কত কীর্তি হয়েছে সব তো শুনেছিস মনে হয় না? কিছু কিছু তো শুনেইছি। সারিসুরির কথা কলি খালি পাশ কাটা যায়। আপনি চিন্তা করে ধ্যান মন্ডল সাহেব, ওই নাম একটা দেহওয়ালা লোক, সে বলে ভূতির ভয়ে গায়ে জ্বর আসা ফেলায়। আরে সারি সুরির কথা কলি, রওশন তাক কি কি কইছে সেই কথা তোলে। তো রওশনের এত কথা তোলা লাগবে কিসের জন্য? রওশন কি হয়ে পড়েছে? কস্তুরি তার পিস্তল ডালে তো ভালোই হয়েছে, সে তখন অরক্ষিত, তার কাছে কোনো কিছু নেই। ইচ্ছে করলে তো আমরা তো জমন্তন ফাটা ফেলা দেবের বাড়ি। শোনে, এক কাম করে, তুই সারি সুরি গায়ে যা, যে সাধন দাসের সাথে করে লিয়া। মোহরের ঘটির কথা তো শুনিস, তোর খালাতো ভাই কিছু কয়েছে না? মোহরের ঘটি? হ্যাঁ। কি করছেন মন্ডল সাহেব এসব? খালু জানেন বসে রয়েছেন? তোমার জন্য অপেক্ষা করতেছি, বসো। তোমার সাথে দুটো কথা কইতে চাই। কবের পারেন খালু? নানান জনে নানান কথা কইছে। শুনতেছি এই হরিদাসের বউ বলে কি মোহরের ঘটি পাইছে, আর তুমি বলে সেটা গেরাস করবে চাচ্ছ। কথাটা আপনি শুনেছেন খালু জানা? আপনার কি মনে হয় হরিদাসের বউর মোহর আমি গিরাস করব? না, যে যত কথাই কইক ওসব কথা আমি বিশ্বাস যাব না। কথাটা শুনে ভালো ঠেকলো খালু জান, তালি পরে আর কোনো টেনশন নেই। কি কোন, যে যা ইচ্ছা কই যাক। করছিলাম কি, হরিদাসের বউ যদি কিছু পায়াই থাকে, সে তাগারে জিনিস নিয়ে তারা থাকুক। গুরুদাস দেখো মাঝখান থেকে আমাকে এসে নানান কথা কয়া গেল।
আমার মনে হয় তোমার এই সময়ের মধ্যে না যাওয়াই ঠিক। খালুজান, কথাটা কিন্তু আপনি ঠিক করলেন না। হরিদার বিধবা বউ আর তার সাওয়ালের বিপদে কি আমার না যাওয়াটা ঠিক হবি? আপনি কন। আপনি তো ভালো করেই জানেন আমাকে বাঁচাতে যাইয়া হরিদা আমার সামনে পাবলিকের হাতে মার খেয়ে কেবা করে মারা গেল। আমিও তো মরবার পারতাম। চোখ বুঝলে সেই দৃশ্য আমি এখনো দেখি। সবই তো বুঝলাম রে বাপুরে, কিন্তু তাকে জ্ঞাতি গোষ্ঠী যদি খালুজান তাগের কথা থাকতো, হরিদার উপকার করবার যায় আমার জীবনে যদি কলঙ্ক লাগে তাতে আমার কোনো আপত্তি নেই। আমার জীবনের তো কোনো দামই নেই। এই কলঙ্কের বিনিময়ে 2-3টা মানুষের যদি উপকার হয়, আমার মনে হয় হরিদা উপর থেকে দোয়াই করবেনি আমার জন্য। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি অনল জলে রইয়া রইয়া। গোলাম রে, ও গোলাম, তোকে একটা কথা জিজ্ঞেস করি। এই নিশিরাত্রিরে সত্যি সত্যি উত্তর দিস। একটু পরে জিজ্ঞেস করলি হয় না দোস্ত? আগে একটু গানটা গায়ালি। কথা গোলাম, গান গালে কি মনের দুঃখ দূর হয়? তা তো কবার পারবো না রে দোস্ত, তাই মনে হয় একটু হালকা হয়। আচ্ছা দোস্ত, তোর বুকেও তো মেলা দুঃখ, তুই ওকে একটু গান গায়ে দেখবো, যদি উপকার হয়। ও গোলাম, তুই এত বেশি বেশি কথা করছো কে? মদ টদ কিছু খাইছো নাকি? হ্যাঁ, কলঙ্ক দিস নে রে দোস্ত, কথাটা একবার কয়েছিস আর কইস নে। কস্তুরে যদি জানবার পারে আমি মদ খাইছি, তাহলে পরে সে মেলা দুঃখ পাবি। এ তো কসম কেটে করছি দোস্ত, এ মদ তো দূরের কথা, জাপান ডাক্তারের কাছে একটা ঘুমের বড়ি চাইছিলাম যে খাবো, তাও পাইনি। আরে কস্তুরি তো তোকে ত্যাগ করিছে, তুই মদ খালি সে দুঃখ পাবে কেন? দোস্ত রে, গান কতি কতি মনে হচ্ছে আমার মধ্যে একটা বুঝ চলে আইছে। আর কস্তুরি তো আমাকে কয়েছে সে আমাকে ভালোবাসে, খালি ওই রসনের সামনে আমাদেরকে পিস্তল তাক করেছে। তাছাড়া হিট খাওয়ার মতো কোনো কথা তো সে কয়নি। খুব ভালো বুঝ দিছু রে গোলাম, এক বেলার মধ্যেই তোর বিরহ সব শেষ। ভালো ভালো, খুব ভালো। তাহলে এক কাজ করে, একটা গান গা। তোর গান শুনে আমি নিজের বিরহ ভুলার একটু চেষ্টা করি। গাদি ভাই, একটা গান গা। কারে দেখাবো মনের দুঃখ গো আমি। এ দোস্ত, তুই যেন আমাকে কি জিজ্ঞেস করবি বলে গান থামাইছিল, কথাটা কি? কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি অনল জলে রইয়া রইয়া। গুরুদাস টের পালু কাইবা করে রে রঞ্জু? আমি তো কিছু বুঝে উঠবার পারতেছি নি। আমার মনে হয় গা থেকে বাইরে হওয়ার সময় আমার পিছে লাগেছিল। সেটাও হবার পারে। তারপর রবিদাসে তোর সাথে যাওয়া দেখে ওর সন্দেহ বেশি হয়েছে। তোমাকে স্বর্ণকারের দোকানে ঢোকা দেখিছে ভাই? না দিদি, ওইরকম ঘটনা ঘটেনি। যে আমি কামারপট্টিতে ঢুকবো, তোমার সাওয়াল জোরাজুরি করা শুরু করলো, গুল্লা খাবে গুল্লা খাবে। তাও তার সাথে তক্কাতকি করতেছি, আমার হাত ধরে টান মারেছে তোমার সাওয়াল। যেই সামনে গিয়েছি, দেখি যে গুরুদা এরম বল্লার মতো চোখ করে আমার দিকে তাকায় আছে দূরে। সাংঘাতিক সিআই ডিগ্রি শুরু করেছে তো গুরুদাস। যেটা গুরুদা চোর হয়ে রঞ্জুর সাথে সিআইডি গিরি করে কোনো লাভ আছে? আসল সিআইডি ভাত পায় না। আমি তো কম ঘাগু না। সেই গুরুদাকে আমি দেখেছি, তাক না দেখার ভান করে কামারপট্টির উল্টা দিকে হাঁটা শুরু করে দিলাম।
তোমার ভাগ্নের তো তালি মনে করে আমসালা দুই গেছে, খামখা চাটমোহর বাজারে হাইটে যাওয়া আসাই তার সার হয়েছে। একেবারে লস হয়নি দিদি, 2 গুল্লা অবশ্য খাইছে। তোমার সাওয়াল অবশ্য চাইছিল পেট ভর্তি করে খাতি, অবশ্য আমার কাছে তত টাকা ছিল না, তবে 2 গুল্লা খাই সে সন্তুষ্ট হয়েছে। তার কথা বাদ দেওয়া ভাই, কাকায় রাজভোগের লোভ দেখালি সব কথা কয়া দিচ্ছে। ওই জানা কথা তোমার বাদ দাও, ওসব হিসাব করে লাভ নেই। এই মোহর খান রাখো তো। তোমার কাছে রাখে দেবো ভাই, সুযোগ পালি বেঁচে আইসো। না না না, তোমার কাছে রাখো, আমি যাওয়ার সময় আবার নিয়ে নেব। রাখো রাখো দিদি, রেখে দাও না, তুমি একটু দেখে করবে। তো জ্যাঠা আমি গেলাম। এই তুমি ঠিক দেখিছো তো নাকি সিনেমার পোস্টারের দিকে হা করে তাকায় থাকতে থাকতে রঞ্জু কাম সেরে চলে আসছে? তুমি কি করছো বাসন্তী? আমি তো রঞ্জুর দিক ছাড়া কারো দিক তাকাই নেই। হয় রঞ্জু যে সিটার স্যাংরা, সে নাকি চোখের পলকে চলন্ত ট্রেন থেকে নামবার পারে। আরে এটা তোর চলন্ত ট্রেন ছিল না বাসন্তী, তুমি নিশ্চিন্ত থাকো। রঞ্জু স্বর্ণের দোকান তো দূরের কথা, ওই কামারপট্টিতে বন্ধ ঢোকে নাই। রবি দাসেক নিয়ে কালুকুণ্ডুর দোকান থেকে 2 খান গোল্লা খাওয়া ওই সিনেমা হলের সামনে হাঁটাহাঁটি করে চলে আসছে। সিনেমাও দেখলু না, খালি 2 খান গুল্লা খাওয়ানোর জন্যই রবি দাসেক নিয়ে রঞ্জু চাটমোহর বাজারে গেল। কথাটা কিন্তু আমার বিশ্বাস হবে চায় না। আরে বোঝো না কে, রবি দাস তো 2-1 খান কথা আমাকে কয়, তাই তার মুখখান বন্ধ করতে ওই চাটমোহর নিয়ে গোল্লা খাওয়াই নিয়ে আসে। বাদ দাও তো, খিদে লাগিছে। কামের কাম তো কিছু হলো না, মাঝখান থেকে 3টাই গেল। কেরে খালাতো ভাই, তোর আমি এরম শত্রু হয়ে গেলাম? এত বড় একটা ঘটনা ঘটলে অথচ তুই দাঁতের ফাঁসা দিয়ে কথাটা কলু না। যার কথা সে দাঁতের ফাঁক দি বাইন না করে তালা মারিয়ে চাবি যদি নিচির কাছে রাখিস, তাহলে আমার দাঁত ফাঁকা হবে কেমবা করে? তুই কি মনে করেছিস তুই না করলে আমি কিচ্ছু জানবার পারবো না? মন্ডল সাহেব তো সব কথা আমাকে নিজের মুখেই খুলে খুলে। শোন, আমি যদি থাকতাম তাহলে গুলাম এসে তোর কাছে এত কথা কইতে না, এই মান্না নাকি কইতে, বুঝলু? ভাব লিচ্ছিস তুই তো মন্ডল সাহেবের খাস লোক, মন্ডল সাহেব তো সব কিছু কবিরই পারে। আমি তো তাই বলে তো কবে যায় দোষীর ভাগী হইবে পারি নে। আচ্ছা সে কথা নয় বাদই দিলাম, কিন্তু মোহরের ঘটিটা সারি সুরি গাঁতেন মন্ডল বাড়িতে আসলে নাকি কামে, এই কথার তুই কি উত্তর দিব? ইঁড়ে খালাতো ভাই, উত্তর খুব সুজারে মান্না। তুই না থাকলে মোহরের ঘটিটা আসে কেবা করে? হুন্ডাকে নিয়ে আইছিলি না, তারপরে এখন আবার সোনার মোহরের ঘটির সাথে এরকম সাপ পেঁচা রয়েছে। তুই মনে হচ্ছে টিটকিরি মারতেছিস। ইরে এতক্ষণ পর টের পালু খালাতো ভাই। মার টিটকিরি যত খুশি মার, এই রাতখান পুয়া তখন দেখিনি এই মান্নান কি করবার পারে আর না পারে, বুঝলু? রাতখান পুয়ালি মনে হচ্ছে তুই সারি সুরি গ্রামে চলে যাবো। তুই কি মনে করেছিস তোর মতো হেনে বসে খাটের মতো বসে ক্যাচ 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 করবো না নাকি? এত বড় শরীর নিয়ে ভূত দেহে ভয় পাস, তোর লজ্জা করে না? লজ্জা তো আমার করে না, ও কথা কইস নে খালাতো ভাই। ওই সারি সুরি গ্রামে শিপালি ছাড়া তুই গিলি যে হাট পেল হয়ে পড়ে মরে যাব, সেই কথাটা কইছিল না? তাই আমি তোকে মনে করা দিলাম। আমার আবার যদি ভুল টুল হয়ে থাকে ভাই, তুই মাফ করে দি। আউল কোন খালি খুঁচা বের পারে, খালি খুঁচা দিয়ে দে কথা। তোমার সামনে আমার মুখ দেখাতে লজ্জা করতেছি কস্তুরী। তুমি সামান্য একটা ঘোড়া কিনবার কথা কইছ, সেটা আমি পারলাম না। এই লজ্জা আমি কনে রাখি কত? আমিও ভাইবার পারতেছি না রসুন ভাই, যে আপনি আমাকে সামান্য একটা ঘোড়া কিনে দিবার পারবেন না। তোমার আব্বার কাছে গিয়ে জমি বেচার কথা বললাম, তাও সে রাজি হলো না। চাচি আমাকে সব কথাই কয়েছে।
আচ্ছা, আপনি কিসের জন্য আমার আব্বার কাছে ঘোড়া কেনার টাকা চাইবার গেছিলেন? এছাড়া তো আমার সামনে এই মুহূর্তে কোনো উপায় ছিল না কস্তুরী। ওই হুন্ডে বেশি যে টাকা পাইছিলাম সেটা দিয়ে তো পিস্তল কিনেছি। এইরকম একটা পিস্তল হাতে থাকলে কেউ টাকার জন্য চিন্তা করে রসম ভাই? তোমার কথা এখন ঠিক বুঝলাম না কস্তুরী। একটু ভালো করে চিন্তা করে দেখেন, তাতে বুঝবার পাবেন। পিস্তলটা নিয়ে আশেপাশে কয়টা খ্যাপ মারলেই তো ঘোড়ার দাম চলে আসে। তুমি কি তাহলে ডাকাতি করবার কথা কেছো? ডাকাতের বেটা ভাসতে হয়ে সামান্য কথা রেখে আপনার মাথায় ঢুকতেছি না রসন ভাই? কি হয়েছে বোমা? কি হয়েছে? বোমা, তোমার লাঠি কেন দাও? দেখি আরে তোমার সাহস হয়েছে। বাইরে আসো, বাইরে। শান্ত, শান্ত মাম। আমি দেখেছি, আমি দেখেছি। এই, এই, ওই যা। পলাইছে, পলাইছে বোমা, পলাইছে। শান্ত কর বোমা, শান্ত। তোকে একটা কথা একটু আগেই কয়ে রাখি। মনে কর যে সারিসুরি গ্রামে যায় হঠাৎ করে আমি নর্মাল হয়ে পড়লাম, খালি পেলাম তুই আমাকে একটু সান্ত্বনা দিস। তাহলে কি তুই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সারিসুরি নিয়ে যাচ্ছিস নাকি? এটা কিন্তু মহা একটা ভুল কথা। আমি তো সারিসুরি গায়ে নিয়ে যাচ্ছি মানে তুইও যার কথা মতো ডিউটি যাচ্ছিস, আমিও তার কথা মতোই ডিউটি পালন করবে যাচ্ছি, বুঝলু? তাহলে তোর কথা মতো আমার ডিউটি হয়ে গেল দুটি, তোকে সান্ত্বনা দেওয়াটাও। আচ্ছা খালাতো ভাই, তুই আমার আপন খালাতো ভাই হয়ে আমার সাথে যে সবসময় এরকম বাতাবাতি করিস, জিনিসটা কি দেখতে ভালো দেখা যায়? আর এখন আমরা যাচ্ছি একটা সিরিয়াস কামে, আমায় দুইজনের যদি মিলই না থাকে তাহলে এই কামে তো পুরা ফেল মেরে আসা লাগবে। তখন বাতাবাতির তুই কি দেখলো? ও তুই তো আবার মন্ডল সাহেবের ম্যানেজার, সব কাম তুই একাই করবি। আর আমাকে পাঠাইছে মন্ডল সাহেব কি তোর বডিগার্ড হয়ে থাকার জন্য? মন্ডল সাহেব যেটা মনে করেই পাঠা, আমি কি তো সেটা ভাবতেছি নাকি? শোনে খালাতো ভাই, আপাতত আমার এই কার কি পদ সেটা না ভাবে তুই আমার খালাতো ভাই আমার পাশে একটু থাকিস নাকি? খালি তো আমি একলা ভাবলি হবি না রে ভাই, তোরও তো কিছু মনে করা লাগবে নাকি? আর সারিসুরি গ্রামে একটা কিছু ঘটতি না ঘটতি মন্ডল সাহেবের কানে জাতি তো সময় লাগে না। আর এরম করলে পরে তো তোর পাশে থাকা যাবি না। খালাতো ভাই, অতীতে সব কথা তুই ভুলে যাত, এই আমিও ভুলে যাচ্ছি। খালাতো ভাই, শিপালি আর সারিসুরি গায়ে এই প্রথমবারের মতো যাচ্ছি, কত যায় না মনে চায় যদি আমি নর্মাল হয়ে পড়ি, তাহলে কইলাম তুই আমাকে একটু। হয়েছে হয়েছে, সারিসুরি যাওয়ার আগে নর্মাল হয়ে যাওয়ার দরকার নেই। চল, কাঁদিস নি, চল। আর দেখার বাকি কি থাকলো সাধন? হ্যাঁ, এই সারিসুরি গায়ে ঘরের বেড়া কাইটে চোর ঢুকার ঘটনাও দেখা লাগলো। চুরি না কাকা, আমার তো মনে হতেছে বড় বৌদির ঘরের মধ্যে ডাকাতি হবার লাগিছিল। আমার তো তোমাদের সামনে মুখ দেখাতেও লজ্জা করতেছে জনসন। সি গুরুদাস যে এত নিচে নামিয়ে গেছে
তুমি কেবা করে আগেই শিওর হচ্ছাও যে গুরুদাসী ডাকাতি করবার গেছিল? হ্যাঁ, রঞ্জুর কথা যদি সত্যি ধরি তাহলে কি গুরুদাসের ডাকাতি করার সাহস আছে? তাছাড়া আমি জনসন যখন এখনো ওই সারিসরি গায়ে উপস্থিত আছি। তোমার কি ধারণা গুরুদাসের ডাকাতি তোমার অনুমতি নেওয়া লাগবে? পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি? তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি।